আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটির মধ্যে। আজকে এই ক্লাসটি বেসিক্যালি তোমার হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তোমার পছন্দ কলেজে ভর্তি হবা অথবা তোমার বাসার আশেপাশে যে কলেজগুলো আছে এগুলোতে ভর্তি হবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সুন্দর একটা ক্লাস শুরু করছি। তো তোমরা প্রিয় ভাইরা একটু আমাদের সাথে দ্রুত যুক্ত হবা। আমরা সকলেই মিলে একসাথে আজকে জিকে ম্যারাথন ক্লাসটা করব। আমরা যতটুকু জানি যে জিকে যে পার্টটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এখানে স্পেসিফিক বলে দিয়েছিল যে সাধারণের বাংলাদেশ বিষয়গুলো থেকে আসবে। তারপরে না মাঝে মধ্যে বলার পরও দেখা যায় যে সাম্প্রতিক থেকে বলার পরও মানে বাংলাদেশ বিষয়গুলো বলার পর বাড়ি থেকে প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আজকে ক্লাসটার মধ্যে বাংলাদেশ বিষয়গুলো থেকে কোশ্চেন গুলো বেশি, কিন্তু তুই একটা পার্ট আছে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আন্তর্জাতিক পার্ট আছে এগুলো থেকে কোশ্চেন অ্যাড করার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা দ্রুত আসবা। গত বাংলা ক্লাসের মতো আমরাও আজকে একটা সুন্দর একটা ক্লাস তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। একেবারে প্রত্যেকটা কোশ্চেন ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তুমি আমরা সহ সকলে ভালো মতো বুঝতে পারি, সেই প্রত্যাশা রাখছি। দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। ওকে, ঠিক আছে, আশা করি সবকিছু সাউন্ড ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসছো, অনেকে দেখতে সবাই চলে আসতেছো। ওকে প্রিয় ভাইরা, আমি শুরু করব। তোমরা একটু দ্রুত আসবা, একটু ক্লাসটা পারলে একটু শেয়ার করে দিবা। একটু অনুরোধ করবো যারা যারা যুক্ত হয়েছে একটু শেয়ার করে দিবা, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে অর্থাৎ কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হচ্ছে দেখে যাও, হয়তো অনেকগুলো কোশ্চেন তুমি কমন পেতে পারো। হ্যাঁ, আমি আশা রাখছি তুমি কিছু কোশ্চেন হলেও কমন পাবা, কিছু কোশ্চেন হলেও তুমি কমন পাবা প্রিয় ভাইরা। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসে প্রবেশ করছি ভাইরা। দেখো, আমি আমার ক্লাসের মধ্যে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে জিকে। জিকের বাংলাদেশ বিষয়গুলো অর্থাৎ বাংলা বাংলাদেশ এই বাংলাদেশ বিষয়গুলো সম্পর্কে সাম্প্রতিক এবং বর্তমান সময়ে যে কাহিনীগুলো আছে, অতীতের ঐতিহাসিক যে বিষয়গুলো আছে যেগুলো না জানলেই নয়, সেগুলো আলোচনা করার চেষ্টা করবো। ঠিক সেইভাবেই আমরা প্রশ্নগুলো সাজিয়েছি, যাতে করে তুমি তোমার ভর্তি পরীক্ষা সুন্দর মতো একেবারে A to Z এভাবে সুন্দর করে সাজাতে পারো। ওকে, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, আমি শুরু করছি। ওকে, তাহলে আমি আসি। দেখো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ অবস্থান করে, দেখো খেয়াল করো, প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, দেন তুমি অ্যান্সারটা দিতে পারবা। বাংলাদেশ কি করে? অবস্থান করে। বাংলাদেশ কোথায় অবস্থান করে ভাইয়া? দেখো তো, বাংলাদেশ অবস্থান করে, বাংলাদেশ কোথায় অবস্থান করে? অবস্থান করে দক্ষিণ গোলার্ধে, পশ্চিম গোলার্ধে, উত্তর গোলার্ধে, পূর্ব গোলার্ধে। এটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তোমার জন্য এটা ইজি হবে। কিভাবে ইজি হবে আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো ভাইয়া। ওকে, তাহলে এই যে বাংলাদেশ কি করে ভাইয়া? বাংলাদেশ আমার হচ্ছে অবস্থান করে। এখন তোমাকে আগে প্রথম এই যে বেসিকটা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কি বাংলাদেশের অবস্থা সম্পর্কে। এখন বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায়, বাংলাদেশ অবস্থাটা কোথায়, কোন জায়গায়, তোমাকে এটা বুঝতে হবে। দেখো, আমি যদি একবার শুরু করি, আজকে ক্লাসটা যদি শুরু করি, একটা শুরুর পার্টে আমি কি বলছি বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমি যদি বাংলা অবস্থান দেখি, মনে করি এটা হচ্ছে পৃথিবী। এটা কি এটা হচ্ছে আমার পৃথিবী। এই পৃথিবীর অর্থাৎ এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর তোমার হচ্ছে দুইটা ভাগ আছে। কি ভাগ আছে ভাই? দুইটা ভাগ আছে। এই দুইটা ভাগের মধ্যে খেয়াল করো, দুইটা ভাগের মধ্যে একটা হচ্ছে উপর দিকে যেটা অংশ আছে এটাকে আমরা বলি উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর নিচের যে অংশটা আছে এই নিচের অংশটাকে বলি আমরা দক্ষিণ গোলার্ধ। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধ বলি, মানে গোলের অর্ধেক। তার মানে একটু খেয়াল করলে বুঝতে পারবা, উপরে অর্থাৎ গোলটার অর্ধেক হচ্ছে উত্তর আর গোলটা নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে কোন দিকে? ঠিক এই যে বরাবর মাঝখানের উপর দিকে, মাঝখানের উপর দিকে বাংলাদেশের অবস্থান। এখন যেহেতু এখানে অবস্থান, যেহেতু আমার এখানে অবস্থান, তার মানে বাংলাদেশের কোন দিকে অবস্থান ভাইয়া? উত্তর গোলার্ধে। এখন গোলার্ধ মানে কি ভাইয়া? গোলার্ধ মানে হচ্ছে গোলের অর্ধেক। যেহেতু এটা হচ্ছে গোলের অর্ধেক, এই পুরো গোলের অর্ধেক হচ্ছে এতটুকু অংশ। এই যে এতটুকু অংশ হচ্ছে আমার পুরো গোলার্ধ, সেটা এটাকে বলে গোলার্ধ, মানে উত্তর গোলার্ধ অবস্থিত। তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে কোন জায়গায় ভাইয়া? হ্যাঁ, ওকে, তাহলে কি বললাম ভাইয়া? আমি বুঝতে পারলাম বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। কি গোলার্ধে ভাইয়া? উত্তর গোলার্ধে বাংলাদেশের
অবস্থান, এটা অতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছে ভাই। হ্যাঁ, এরপর আমি যেটাতে আসবো, যে এরপর আসবে একটু দেখি তো প্রশ্নটা কি। হ্যাঁ, উত্তর হচ্ছে উত্তর গোলার্ধে। বাংলাদেশের অবস্থান হচ্ছে কোন গোলার্ধে ভাইয়া? উত্তর গোলার্ধের মধ্যে বাংলাদেশের অবস্থান আছে। ওকে, এরপরের টাইমে আসি। এরপর আমি যে প্রশ্নটা দেখবো, আমি দ্রুত আগাবো, তোমার সাথে সাথে আমার সলভ করবো, তোমার ইতিমধ্যে ওরকম পড়ে ফেলছো। পরে আসছি কি ভাইয়া, বাংলাদেশের অবস্থান সরকার পদ্ধতিটা কিরকম। আমি প্রথমে জানলাম বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আছে, বহির্বিশ্বে অর্থাৎ বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোন গোলার্ধের মধ্যে আছে, এটা আমি শিখিয়ে ফেলছি। এরপর আসছি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সরকার পদ্ধতি অর্থাৎ বাংলাদেশ সরকার ব্যবস্থা যেটা ছিল বা ভবিষ্যতে যেটা হবে, ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিবে, নির্বাচনের পরে একটা কি হবে, এটা সংসদ গঠিত হবে। এই সংসদ কোন মানে এই সংসদের মধ্যে সরকার পদ্ধতি কিরকম হবে, এটা কি প্রেসিডেন্সিয়াল হবে, রাষ্ট্রপতি শাসিত সরকার হবে, নাকি সামরিক শাসন হবে, নাকি হচ্ছে সংসদীয় সরকার হবে, নাকি রাজতান্ত্রিক সরকার হবে। রাজতান্ত্রিক বাংলাদেশে নাই, প্রেসিডেন্সিয়াল সরকার মানে মানে প্রধান হচ্ছে রাষ্ট্রপতি যারা তারা বাংলাদেশ মানে রাজা হবে এরকমও না। আমরা যেটা জানি সেটা হচ্ছে সংসদীয় সরকার। বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। কেন বাবা? কারণ হচ্ছে এই সংসদের মধ্যে 300টি আসন, কয়টা আসন ভাইয়া? 300টি আসন হচ্ছে আমার তোমার হচ্ছে 300টি আসন কি হয়, নির্বাচন হয়। এই 300টি আসনে আমার নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে 300 জন এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট মানে মেম্বার সদস্য, পার্লামেন্টের সদস্য নিয়ে হচ্ছে সংসদ গঠিত হয়, যারা সংখ্যায় বেশি থাকবে। অর্থাৎ এই 300-র মধ্যে যাদের সংখ্যা, এই 300-র মধ্যে যাদের সংখ্যা 151টি হবে, অর্থাৎ যেই দলের সংখ্যা 151 প্লাস হবে বা 151টি হবে বা তার বেশি হবে, তারাই কি করবে, সরকার গঠন করবে। বুঝতে পারছো? তারাই আগামী 5 বছরের জন্য দেশ চালাবে। আমি এটা আবার ক্লিয়ার করি, তুমি হয়তো ভালো মতো বুঝতে পারছো। একটি দল বারবার নির্বাচন যাচ্ছে, হ্যাঁ নির্বাচন যাচ্ছে, তো এই নির্বাচন যারা চাচ্ছে, এই নির্বাচনটা কিভাবে হবে, সারা বাংলাদেশের মধ্যে 300 জন মানুষ সিলেক্ট করার জন্য এটা কি হবে, নির্বাচন হবে। 300টা মানুষ কি করার জন্য, সিলেক্ট করার জন্য প্রতিনিধি, যেটাকে আমরা প্রতিনিধি বলি। এই প্রতিনিধি সিলেক্ট করার জন্য কি হবে, নির্বাচন করা হবে। এখন কে কোন দল থেকে দাঁড়াবে, মনে করো তোমার এলাকার মধ্যে বিএনপি থেকে একটা দাঁড়াবে, জামাত থেকে একটা দাঁড়াবে, ইসলামী আন্দোলন থেকে একটা দাঁড়াবে, এনসিপি থেকে একটা দাঁড়াবে। বুঝতে পারছো? তার মানে তোমার এলাকার মধ্যে যে আসন আছে সংসদের আসন, দুই আসনের মধ্যে এনসিপি থেকে দাঁড়াবে, ইসলামী আন্দোলন থেকে দাঁড়াবে, তারপর হচ্ছে জামাত ইসলাম থেকে দাঁড়াবে, পরে হচ্ছে কি বিএনপি থেকে দাঁড়াবে। এই 4 দল থেকে দাঁড়াবে। এই 4 দলের মধ্যে যেই দল অর্থাৎ তোমার এলাকার মধ্যে যেই দল সবচেয়ে বেশি ভোট পাবে সে কি নির্বাচিত হবে। সেই আবার কোথায় আসবে, এই সংসদে আসবে। সে একজন কি সংসদে আসবে, তোমার এলাকা থেকে আসবে। ঠিক একই ভাবে আমার এলাকার মধ্যে এই 4 দলের মধ্যে কি হবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে যে জিতবে সেই সংসদে আসবে। এইভাবে করে সারা বাংলাদেশ থেকে 300 জন, কয়জন ভাইয়া, সারা বাংলাদেশ থেকে আমার 300 জন লোক, 300 জন মেম্বার অফ পার্লামেন্ট, ওরা সবাই সংসদে যাবে। এখন 300 জন যখন যাবে, গিয়ে দেখবে এই 300 জনের মধ্যে কেউ এনসিপি করে, 300 জনের মধ্যে কেউ এনসিপি আছে, কেউ জামাতি ইসলাম আছে, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, কেউ বিএনপি আছে। বুঝতে পারছো? এই 300 জনের মধ্যে এখন দেখবে সরকার, এখন দেখবে কারা, তাদের সংখ্যাটা 151, কত ভাইয়া, 151 ছাড়িয়েছে। যাদের সংখ্যাটা 151 ছাড়াবে তারা কি করবে, তারাই আগামী 5 বছরের জন্য কি করবে, দেশ চালাবে। আগামী বছর ধরে কি চালাবে, দেশ চালাবে। তাহলে তুমি আসলে তোমাকে বুঝাতে পারছি আমি, হ্যাঁ তোমাকে আমি বুঝাতে পারছি। তাহলে কি করবে, দেশ চালাবে। তারপরে কি করবে, এই যে 151 জন কি করবে, আর দেশ চালাবে। এই 151 জনের মধ্যে এদের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে, এই 151 জন কি করবে, সিলেক্ট করবে। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমাদের কি হয়, সংসদীয় সরকার ব্যবস্থাটা পরিচালিত হয়। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে আমি উত্তর পেলাম কি, সি নাম্বারটা। ওকে ভাইয়া, পরবর্তী আসি। বাংলাদেশ সরকার পদ্ধতি কি, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। ওকে, পরে কি বললাম, দেখো বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত আসন সংখ্যা কত। বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচিত আসন সংখ্যা আমার কত, এটা হচ্ছে প্রশ্ন। খেয়াল করলে বুঝতে পারবা, বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে নির্বাচিত, নট যেটা হচ্ছে সিলেক্টেড এরকম না, নির্বাচনের আসন হচ্ছে কয়টা, 300টা। কয়টা ভাইয়া, 300টা আসন কি হয়, নির্বাচন হয়। 300 আসনে কি হয়, নির্বাচন হয়। প্রথম আসন হচ্ছে আমার পঞ্চগড়, আর সর্বশেষ হচ্ছে আমার কি, আন্দোলনের মধ্যে। ওকে ঠিক আছে। তাহলে এই 300 আসনের মধ্যে কি হবে, নির্বাচন হবে। 300 আসনের মধ্যে কি হবে, নির্বাচন হবে। আর বাকি 50টা, বাকি কয়টা, 50টা। এই 50টা হচ্ছে সংরক্ষিত, হ্যাঁ সংরক্ষিত আসন। কয়টা ভাইয়া, 50টা। কয়টা ভাইয়া, 50 আসন সংরক্ষিত আসন।
যেটা এবার থাকতে পারে নাও থাকতে পারে, এটা আলোচনা হচ্ছে। তাহলে নির্বাচিত আসন সংখ্যা কয়টা ভাইয়া? 300টা। কয়টা? 300টা। আর সংরক্ষিত আসন কয়টা? কয়টা? 50টা। বুঝতে পারছো? ওকে, এটা আমার শেষ ভাইয়া, এটা আমার ক্লিয়ার, আশা করি বুঝতে পারবা। পরবর্তী আসি। হ্যাঁ, পরবর্তী হচ্ছে মোট কতটি ছিটমহল ছিল বাংলাদেশ ভারতের মধ্যে? মানে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট কতটা ছিটমহল ছিল? এখন ছিটমহল ভাগাভাগি নাই, সেদিন লিখেছি কত ছিল, সেদিন লিখেছি অতীতকাল, লিখেছি অতীতকাল, যাতে কোনো কনফিউশন না হয়। আগে ছিল, বর্তমান নাই, সেজন্য আমরা অতীত লিখেছি, আর কি ছিল লিখেছি। তাহলে মোট কতটি ছিটমহল বাংলাদেশ ভারতের মধ্যে ছিল? মোট। এখানে বলে নাই বাংলাদেশের ছিটমহল কয়টা, এটা বলে নাই। আবার এখানে বলে নাই ভারতের ছিটমহল কয়টা, এটাও বলে নাই। এখানে বলেছে ভারত বাংলাদেশ এই দুইটার মধ্যে মোট কতটা ছিটমহল ছিল, প্রশ্ন হচ্ছে এটা। বুঝছো? মোট কতটা ছিটমহল ছিল? হ্যাঁ, ভারত বাংলাদেশের মধ্যে মোট কতটা ছিটমহল ছিল আমি একটু ক্লিয়ার করে বলে দিলে বুঝতে পারবা তোমরা। আমি যা বলি মুখের মধ্যে যা বলি চেষ্টা করবে এগুলো নোট খাতার মধ্যে সাইড দিয়ে লেখা রাখার জন্য, যাতে করে পরবর্তীতে পড়াশোনা মনে রাখতে পারো। ওকে, তাহলে দেখো মোট কতটি ছিটমহল ছিল বাংলাদেশ ভারতের মধ্যে, একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। বাংলাদেশের ছিটমহল ছিল ভারতের মধ্যে কয়টা? 51টা ছিল। কয়টা? 51টি। কয়টি ভাইয়া? 51টি ছিটমহল ছিল। আর ভারতের ছিটমহল বাংলাদেশের মধ্যে ছিল কয়টা? 111টা। এখন যোগ করো ভাইয়া, এখন যোগ করো, 51 আর 11 কত হয়? 162। চলো উত্তর হচ্ছে আমার কি 162। উত্তর কোথায়? এই যে এটা এখানে আছে 162টা। তাহলে আমি তোমাকে বোঝাতে পারছি। এর জন্য যদি প্রশ্ন করো ভাইয়া ছিটমহল জিনিসটা আসলে কি, ছিটমহল জিনিসটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার দেশ, এটা কি? এটা হচ্ছে আমার দেশ। এই দেশের মানচিত্রে একেবারে শেষ মাথায় বা সীমান্তবর্তী যে জায়গাগুলোর মধ্যে কিছু অংশ ভারতে রয়ে যায়, আবার বাংলাদেশের কিছু অংশ ভারতের মধ্যে প্রবেশ করে। গ্রামের মধ্যে যেমন সরু রাস্তা থাকে না, গ্রামের মধ্যে চিপা চাপা রাস্তা থাকে না, এরকম অংশ যখন থাকে এগুলোকে বলা হয় ছিটমহল, ছোট ছোট অংশ। বুঝছো? যেমন তুমি নাও কৃষি ক্ষেতের মধ্যে যেমন আইল আছে না, আইল গ্রামের মানে এ এর সীমানা, এ এর সীমানা, বাট এই সীমানার মাঝখানেও কিছু অংশ এর মধ্যে চলে যায়, কিছু অংশ আমার মধ্যে চলে আসে, এই যে এগুলোকে বলে ছিটমহল। যেটা আগে বাংলাদেশ ভারতের মধ্যে ছিল, 2015 সালের পর থেকে এগুলো আর নাই। বুঝতে পারছো? ওকে, তাহলে কি বললাম? 162টা। এর মধ্যে বাংলাদেশ ছিটমহল হচ্ছে 100, শুধুমাত্র 51টা। আর ভারতের ছিটমহল বেশি ছিল, সেটা হচ্ছে 111টা। আশা করি ক্লিয়ার ভাইয়া। ভারতের ছিটমহল হচ্ছে কয়টা? 111টা। আর বাংলাদেশ ছিটমহল হচ্ছে মাত্র 51টা। আর মোট হচ্ছে 162টা। মোট হচ্ছে আমার কয়টা? 162টা। ওকে, এটা ডান হয়ে গেছে ভাইয়া, আশা করি ক্লিয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন আসি, ধরবো, শেষ করবো। ট্রান্সশিপমেন্ট দেখো, এখানে ট্রান্সশিপমেন্ট যদি বলি, এই ট্রান্সশিপমেন্ট শব্দটার মধ্যে অর্থটা লুকিয়ে আছে। শব্দটা কি আছে? অর্থটা লুকিয়ে আছে। এখানে বলছো ট্রান্সশিপমেন্ট বলতে তুমি কি বোঝো? তুমি কি এটা বোঝো পরিবহন ব্যবস্থা ব্যবহার করে পণ্য পরিবহন, এটা বোঝো? নাকি নিজের দেশের রেল ব্যবহার করা, এটা বোঝো? নাকি কাস্টমস ফর্ম ফিল আপ, এটা বোঝো? নাকি হচ্ছে আঞ্চলিক রোড নেটওয়ার্ক, এটা বোঝো? আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, ট্রান্স মানে হচ্ছে কি, এই পাশ থেকে এই পাশ নিয়ে যাওয়া, এই পাশ থেকে এই পাশ নিয়ে যাওয়া। এখন নিয়ে যাবে কিভাবে? নিয়ে যাবে শিপমেন্ট। শিপ মানে কি? যানবাহন, পরিবহন। হ্যাঁ, শিপ মানে কি? পরিবহন। হ্যাঁ, যানবাহন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার কি? শিপমেন্ট। এখন যেটা পরিবর্তন হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা কি হবে? পরিবহনের মাধ্যমে। কিসের মাধ্যমে? যানবাহনের মাধ্যমে। তাহলে দেখো সেটা কি হচ্ছে, আমি একটু বেসিক্যালি উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। মনে করো তোমার হচ্ছে ভারত তোমার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ। আর এখানে হচ্ছে কি? এখানে মনে করো হচ্ছে ত্রিপুরা। এখানে কি? এখানে হচ্ছে ত্রিপুরা। এখানে হচ্ছে ভারতের ত্রিপুরা। এখানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, এখানে হচ্ছে ভারতের ত্রিপুরা। আর মাঝখানে হচ্ছে বাংলাদেশ। মাঝখানে হচ্ছে কি? মাঝখানে হচ্ছে বাংলাদেশ। এখন খেয়াল করো ভাইয়া, এই যে পশ্চিমবঙ্গ থেকে মনে করো 1 কেজি আলু, অথবা এক বস্তা আলু, অথবা গরু মনে করো। হ্যাঁ, এখন গরুর সময় চলে আসছে। এই গরু পশ্চিমবঙ্গ থেকে গরু তোমার হচ্ছে কোথায় যাবে? ত্রিপুরা যাবে। ত্রিপুরা নিতে হবে। এখন পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা গরু নিতে হলে কি করতে হবে? হয় বাংলাদেশকে ইউজ করতে হবে, অথবা তাদের সমুদ্র বঙ্গোপসাগর দিয়ে ঘুরে গিয়ে চট্টগ্রাম মধ্যে দিকে যেতে হবে। রাস্তা হচ্ছে এটা। অথবা তাদের একটা পথ আছে এখানে শিলিগুড়ি বলা, অথবা যে আমরা চিকেন নেক বলি না, ওই যে, হ্যাঁ, ওটা ঘাড়ের মতো ছোট অংশ, জাস্ট মাত্র 1200 কিলোমিটার, 1200 না কত কিলোমিটার জানি না, এরকম একটা ছোট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাইতে হবে। এখন অনেক বড় পথ ঘুরে যেতে হবে। এখন চিন্তা করলো ট্রান্সশিপমেন্ট মানে কি? এরা কি করলো? পশ্চিমবঙ্গ থেকে গরু নিয়ে বেনাপোলে আসলো।
বেনাপোল কোথায় দেয়া? বেনাপোল হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটা বন্দর, স্থল বন্দর আর কি। এই বেনাপোল আসছে, এই গরুগুলো নিয়ে বেনাপোলে আসার পরে তোমার হচ্ছে এখানে কি করলো, এরা কি গরুগুলো এখানে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের পরিবহন যেগুলো আছে, যেমন ট্রাক, বড় বড় ঠিক আছে লেগুনা আছে, এই লেগুনা গুলোতে এই গরুগুলো এখানে উঠাইলো। উঠার পরে এখান থেকে বাংলাদেশের যে গাড়িগুলো ছিল এখানে আস্তে 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 নিতে কুমিল্লার জায়গায় আসতো, কুমিল্লা সীমান্তবর্তী রাষ্ট্রটা আছে এখানে আসলো। আসার পরে ত্রিপুরা থেকে একটা গাড়ি আসছে, এই গরুগুলো কি করছে আবার এখান থেকে নিয়ে গেছে। এখন মাঝখান থেকে পশ্চিমবঙ্গ যেটা, ত্রিপুরা যেটা, দুইটা কিন্তু ভারতের রাষ্ট্র, কিন্তু মাঝখান থেকে বাংলাদেশকে ব্যবহার করছে। বাংলাদেশ এখান থেকে অর্থ পেয়েছে, বাংলাদেশের যানবাহন ব্যবহার করেছে। সেজন্য আমরা বলি তৃতীয় একটা দেশের যখন পরিবহন ব্যবস্থা ব্যবহার করবে, অথবা এমন হইতে পারে যে তোমার দেখো এইটা হইতে পারে পশ্চিমবঙ্গ থেকে নেপালে কি করবে, তোমার নেপাল আরেকটা দেশ, নেপালে কি করবে, নেপালে এইবার মালামাল পাঠাতে গিয়ে কি করলো, তোমার হচ্ছে বাংলাদেশকে ইউজ করলো। এটাও হইতে পারে। ট্রান্সশিপমেন্ট আর করিডোর জিনিস এক না ভাইয়া, এক না, আলাদা জিনিস। ট্রান্সশিপমেন্ট করিডোর রাস্তা দিবে আর কি, আর ট্রান্সশিপমেন্ট মানে যানবাহন দিবে আর কি। ওকে ভাই, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, এটা ডান। তাহলে সঠিক উত্তর হচ্ছে মানে এ নাম্বারটা, তৃতীয় দেশের পরিবহন ব্যবস্থা ব্যবহার করে পণ্য পরিবহন, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোনটা? পৃথিবীতে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আমার বাংলাদেশ। তাহলে মানে পৃথিবীতে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় বদ্বীপ এটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ কোন দেশের মধ্যে? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে ভোলা জেলা। কোন জেলা? ভোলা জেলা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে, হ্যাঁ ডিসকার্ড। ওকে, এটা দেখছিলাম। হ্যাঁ, এখন খেয়াল করো ভাইরা, তাহলে আমরা কি বলছি? তাহলে আমরা বললাম যে তোমার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা হচ্ছে, বদ্বীপ হচ্ছে ভোলা। কি বদ্বীপ হচ্ছে ভোলা। এখন এগুলোর মধ্যে বলা সবচেয়ে বড় দ্বীপ কোনটা? তাহলে উত্তর হবে আমার ভোলা, বি নাম্বারটা। একদম সেন্ট মার্টিন কেন হবে? সেন্ট মার্টিন একটা দ্বীপ, বড় না এটা, কিন্তু সেন্ট মার্টিন জাস্ট ছোট্ট একটা দ্বীপ। তুমি এই পাশ থেকে ঘুরে চলে আসতে পারবা। বা তুমি ভোলা যাও, ভোলা কিন্তু একটা দ্বীপ জেলা, এই দ্বীপ জেলা তুমি ঘুরে শেষ করতে পারবা না, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়, তোমার জেলার মতো বড় আর কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? এই বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। তাহলে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আমার ভোলা জেলা, বা দ্বীপ ভোলা আর কি। হ্যাঁ, দ্বীপ জেলা ভোলা আর কি, আমরা এমনি বলি আর কি। তাহলে ঠিক আছে ভাই, এটা বুঝতে পারছো? পৃথিবীতে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ জেলা হচ্ছে ভোলা জেলা। ওকে, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার বি। এরপরে আসে কি, বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ, এই যে প্রশ্নটা প্রতিবারে আসে। হ্যাঁ, প্রতিবারে আমরা দেখতে পারি। ঠিক আছে, প্রতিবারে আমরা দেখতে পারি। এখন সেই উত্তরটা কি হবে একটু বলতে হবে ভাইয়ারা। হ্যাঁ, একটু বলো। দেখো, বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ, পাহাড় মানে যেই পাহাড়ি দ্বীপ আর কি, মানে ওই দ্বীপটা একটা পাহাড়, মানে এর দ্বীপটা হচ্ছে এমন যার চারোদিকে পানি, এই পাশেও পানি, এই পাশেও পানি, এই পাশেও পানি, এই পাশেও পানি, এই যে এত পাশে পানি, মানে চারপাশেই পানি, পাশাপাশি হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা পাহাড়। এই পুরোটা কি একটা পাহাড়, বুঝতে পারছো? এটা হচ্ছে পুরোটা একটা পাহাড়। মানে এই যে পাহাড়, এই পাহাড়টা আবার কি, এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে, সমুদ্রে বা নদীর মাঝখানে। হ্যাঁ, তাহলে আমি একটা পাহাড়ি দ্বীপ, তাহলে এটা পাহাড়ি দ্বীপ পাচ্ছি। তাহলে এই পাহাড়ি দ্বীপটার নাম কি? সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা হচ্ছে কক্সবাজারের, হ্যাঁ কক্সবাজারের একটা উপজেলা, সেটা হচ্ছে মহেশখালী। এই যে সেই মহেশখালী, দ্বীপ। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমি আবার বলছি, মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র, মানে আরেকটা নাই, এটা একটা ইউনিক। এটা হচ্ছে এই মহেশখালী। তোমাদের যদি সুযোগ হয় যাবা, মহেশখালীতে যাবা, অনেক সুন্দর, মানে বাতাস, এটা তো থাকে না, সুন্দর একটা পরিবেশ আর কি। বুঝছো, মহেশখালী আমরা গিয়েছিলাম আর কি, সুযোগ হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছিল আর কি। তাহলে এই যে আমি পাইলাম মহেশখালী। এই মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ। পাহাড় বিশিষ্ট দ্বীপ,
মানে বিশিষ্ট দ্বীপ, এটা হচ্ছে মহেশখালী দ্বীপ। ঠিক আছে, সেই মহেশখালী দ্বীপ। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসবে আমি। হ্যাঁ হ্যাঁ, মহেশখালী। হ্যাঁ ভাইয়া, সন্দীপে দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আসবো। দেখো পরে দেখি আমরা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি? ওরে বাপরে বাপ, সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি? অলিভ অয়েল। তোমার নাম সেন্ট মার্টিন পুরোটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে তৈরি, মানে মৃত জীব তৈরি হয়ে মারা গিয়ে এগুলো শক্ত হয়ে পরে এগুলো দ্বীপ তৈরি হয়েছে আর কি, এরকম। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি বলা হয়েছে? সেন্ট মার্টিন দ্বীপের অন্য নামটা আসলে কি? দেখো তোমাকে যদি বলি উত্তরটা, সেন্ট মার্টিন যেটাকে আরেক নাম হচ্ছে সেরাদ্বীপ, সেরাদ্বীপ হিসেবে চিনি। সেরাদ্বীপ কি দ্বীপ ভাইয়া? হ্যাঁ, সেরাদ্বীপ হিসাবে চিনি, সেরাদ্বীপ। এর পাশাপাশি একে আমরা স্থানীয় যে নামটা আছে সেটাকে আমরা কি বলি? নারিকেল জিঞ্জিরা বলে। এই যে নারিকেল জিঞ্জিরা লেখা আছে, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল নারিকেল জিঞ্জিরা। হ্যাঁ, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। ওকে ঠিক আছে ভাই, এটা শেষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। কি নাম্বার ভাইয়া? এ নাম্বারটা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি ভাইয়া? নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি ভাইয়া? নারিকেল জিঞ্জিরা। শেষ, শেষ ভাইয়া, শেষ। ওকে, এই তো পারতেছো, ঠিক আছে ভাইয়া। পরবর্তী প্রশ্ন আসবো আমরা। হ্যাঁ, কেমন খেয়াল করো ভাইয়া, নারিকেল জিঞ্জিরা শেষ, এরপর আসি। ওরে বাপরে বাপ, সংসদীয় সরকার সরকার পদ্ধতি লেখলাম এটা আমরা, এরপর আসি। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এটা আন্তর্জাতিক থেকে আসছে। হ্যাঁ, আন্তর্জাতিক। হ্যাঁ, বলো আমাকে। হ্যাঁ, আমাকে বলতে হবে তোমার হচ্ছে কি, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? কোন মহাদেশের অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? কেন বলা হয় একটু খেয়াল করো। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? অন্ধকারাচ্ছন্ন কেন বলা হয়? তোমার দেখবে পৃথিবীতে অনেক মহাদেশ আছে, যেমন একটা মহাদেশ আছে এরকম, যেমন অ্যান্টার্কটিকার কথা বলি, হ্যাঁ, অ্যান্টার্কটিকা মহাদেশ। এই অ্যান্টার্কটিকা মহাদেশে হচ্ছে কি নাই, এখানে জনহীন। কি ভাইয়া? এটা হচ্ছে জনহীন মহাদেশ। পাশাপাশি এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃক্ষহীন মহাদেশ, বৃক্ষহীন মহাদেশ। হ্যাঁ, এটা বৃক্ষহীন মহাদেশ। এটা হচ্ছে পাশাপাশি বৃষ্টিহীন মহাদেশ, বৃষ্টিহীন মহাদেশ। তাহলে অ্যান্টার্কটিকা হচ্ছে পৃথিবীতে এমন একটা মহাদেশ যেখানে মানুষ থাকে না, যেখানে বৃক্ষ থাকে না, যেখানে বৃষ্টিও হয় না, যেখানে কি হয় না, বৃষ্টি হয় না। এখন বলতে হবে অন্ধকারাচ্ছন্ন যে মহাদেশটা আছে, এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আসলে কোনটা? তোমাকে যদি আমি একটু ক্লিয়ার করে বলি তাহলে আরো ক্লিয়ার করতে পারবা, বুঝতে পারবা। তুমি দেখো, খেয়াল করো, এই আফ্রিকা যেটা আছে, উত্তর এখানে আফ্রিকা, ও আফ্রিকা কেন হবে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই আফ্রিকা যেটা আছে, এই আফ্রিকা তোমাকে আমি একটু বুঝাই বলি, শোনো ভাইয়া। আফ্রিকা মহাদেশকে বলা কি মহাদেশ ভাইয়া? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এক নম্বর পয়েন্ট, এক নম্বর কি পয়েন্ট পেলাম? অন্ধকার আচ্ছন্ন। হ্যাঁ, আচ্ছন্ন মহাদেশ। হ্যাঁ, এরপর দুই নম্বরটা কি পেলাম? দুই নম্বরটা পাইলাম এই মহাদেশকে বলা হয় জ্যামিতিক। কি ভাইয়া? জ্যামিতিক মহাদেশ, জ্যামিতিক মহাদেশ বলা হয়। এই মহাদেশকে বলা হয় মালভূমির মহাদেশ, মালভূমির মহাদেশ। এই মহাদেশকে বলা হয় তোমার হচ্ছে অন্ধকারাচ্ছন্ন রেখে পেলাম। এই মহাদেশের উপর দিয়ে এই মহাদেশকে বলা হয় সুসংহত, সুসংহত মানে সাজানো গোছানো মহাদেশ, সুসংহত মহাদেশ। পাশাপাশি 5 নম্বর হচ্ছে এই মহাদেশকে বলা হয়, একটু লেখা, খাতার সাইড দিয়ে লিখে রাখো সুন্দর মতো। কি বলছি? এই মহাদেশকে আবার বলা হয়, এই মহাদেশকে আবার বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয়, এটার উপর দিয়ে, অর্থাৎ এই মহাদেশের উপর দিয়ে একটা রেখা গিয়েছে, যে রেখার নাম হচ্ছে কি বিষুব রেখা, বিষুব রেখা গিয়েছে। এই বিষুব রেখার এক নাম কি ভাইয়া? এই বিষুব রেখার এক নাম হচ্ছে তোমার হচ্ছে, এই বিষুব রেখার এক নাম হচ্ছে নিরক্ষ রেখা। কি রেখা ভাইয়া? নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা। আর নিরক্ষ রেখার অপর নাম কি? গুরুবৃত্ত, মহাবৃত্ত। শেষ। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইকুয়েটর লাইন, দেখছো কত একটার সাথে একটা লিঙ্ক কত। তুমি যদি এমনি পড়ো ভাইয়া, তোমার কখনোই ভুল হবে না, দেখবা। পরে কি বেশি অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা শিখছি আমরা। আফ্রিকা মহাদেশের মধ্যে কি বলা হয়, এটা শিখছি আমরা। দক্ষিণ আমেরিকা মহাদেশ, সেটা হচ্ছে একমাত্র ল্যাটিন আমেরিকা, যেটা আমরা বলি ল্যাটিন আমেরিকা, যেগুলো হচ্ছে পর্তুগালের অধীনে ছিল। হ্যাঁ, এগুলো ল্যাটিন আমেরিকা দেশ বলা হয়। এই মহাদেশের মধ্যে ল্যাটিন বলা হয়। আর অস্ট্রেলিয়া মহাদেশটিকে বলা হয় ডাউন আন্ডার মহাদেশ। কি মহাদেশ? ডাউন আন্ডার মহাদেশ। আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি ভাইয়া, খেয়াল করো। এই অস্ট্রেলিয়া মহাদেশটাকে বলা হয়, যেটা আমরা কি বলি, অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ বলি। পাশাপাশি এটাকে বলি ডাউন আন্ডার মহাদেশ, এবং এটাকে বলা হয় দ্বীপ মহাদেশ। কি মহাদেশ?
এটাকে বলা হয় দ্বীপ মহাদেশ, দ্বীপ মহাদেশ। ওকে ভাইয়া, ক্লিয়ার, বুঝে ফেলছি আমরা গাছপালা বেশি। ওকে ঠিক আছে। ওকে পরবর্তী প্রশ্ন আসি, ভাইয়া দেখি। ওরে বাপরে বাপ, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে, গত ক্লাসে হয়তো পড়াইছিলাম, তোমাদের ক্লাসে ছিল, তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারতেছো। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে, একবার, মানে পৃথিবী সূর্যকে, এটা সূর্য, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সূর্য মামা, সূর্য, আর এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আমার পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবী এখান থেকে শুরু করে ঘুরে 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 এখানে ঘুরে ঘুরে এখানে আস্তে আস্তে তার সময় লাগে এক্স্যাক্টলি তোমার হচ্ছে কত, 365 দিন, 365 আমার দিন, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট আর 47 সেকেন্ড, 47 সেকেন্ড, এটা হচ্ছে আমার সময় লাগে। তাহলে আমি কি পাইলাম ভাইয়া, পৃথিবী সূর্য চারদিকে মাত্র একবার ঘুরে আসতে, যেটা আমরা বছর হিসাবে চিনি আর কি, মানে এই বছর হিসাবে চিনি, একবার ঘুরে আসতে তার সময় লাগে হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এখন দেখবা প্রতি 4 বছর পর পর একদিন বাড়ে, কেন বাড়ে? কিন্তু আমরা স্বভাবত 1 বছর সমান 365 দিন হিসেবে গণনা করি, কিন্তু প্রতি বছর এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড করে আমরা বাদ দিয়ে দিচ্ছি, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। এগুলো যোগ করলে প্রতি 4 বছর পর পরে একদিন বেড়ে যায়, প্রতি 4 বছর পর কি হয়, একদিন বেড়ে যাচ্ছে। তার মানে এই যে প্রতি 4 বছর পর, যেটা আমরা লিপ ইয়ার বলি, অধিবর্ষ বলি, মানে ফেব্রুয়ারি মাস 28 পরিবর্তে 29 দিন হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে সেই কারণে হয় আর কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তাহলে আমি উত্তর পেয়ে গেছি বা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। ওকে, সৌরজগতের সবচেয়ে ছোট ও দ্রুততম গ্রহ কোনটা? সৌরজগতের সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহ। এখন কেন ছোট জিনিস তুমি বুঝলাম, ছোট মানে কি, মানে সাইজে ছোট, তুমি এটা বুঝে ফেলছো। এখন দ্রুততম এবং তোমার হচ্ছে ক্ষুদ্রতম এবং হচ্ছে কি দ্রুততম, মানে ফাস্ট ঘুরে, কেন ঘুরে? এখন মনে করো ভাইয়া, একটু কাল তুমি বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে আমার সূর্য, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সূর্য। এই সূর্যের কাছে হচ্ছে কে, এই যে ভদ্রলোক, মনে করো এটা, এই ভদ্রলোক মনে করো এখানে দাঁড়ায় আছে, এখানে হচ্ছে বাপ্পারাস, আর এখানে হচ্ছে জায়েদ খান, বুঝছো? আর এখানে হচ্ছে জায়েদ খান, এখানে হচ্ছে বাপ্পারাস, আর এখানে হচ্ছে আমার কি, জায়েদ খান। এখন খেয়াল করো তো, যদি এটাকে আমি বলি এখানে প্রদক্ষিণ করে ঘুরো, এটা ঘুরো, আর যদি এটা ওকে বলি, বাপ্পারাসকে বলি এটা ঘুরো, ঘুরে ঘুরে এখানে আসো, বলতো কে আগে আসতে পারবে? এই যে তোমার হচ্ছে জায়েদ খান আর বাপ্পারাস, এখন যদি সে দুজনে দৌড়ায়, তাহলে সবার আগে ঘুরে আবার আসতে পারবে কে? অবশ্যই সে আসতে পারবে, কারণ সে নিকটে আছে, সে আগে কি ঘুরে ঘুরে এখানে ঘুরে আসতে পারবে, কারণ তার পথ ছোট। কিন্তু এই যে জায়েদ খান ব্যাপারীর পথ একটু বড়, আর সময় লাগবে বেশি। এখন সেই জন্যই একে বলা হয় দ্রুততম, মানে আগে আগে ঘুরে চলে আসতে পারে, যেহেতু সূর্যের কাছে নিকটবর্তী, সেজন্য এটা, বুঝছো? এটা হচ্ছে বুধ গ্রহ। এই তো তোমার পেরে ফেলছো, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আমার বুধ গ্রহ, সেটা হচ্ছে আমার বুধ গ্রহ। ভাইয়া পারবা? এখন পারো ভাইয়ারা? আশা করি পারবা, হ্যাঁ, বুঝতে পারছো। ওকে, এই পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো আমি ধরবা খালি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? মানে তুমি প্রধানমন্ত্রী হইতে পারবা তুমি যদি চাও, তুমি মেম্বার হইতে পারবা তুমি যদি চাও, তুমি এলাকার চেয়ারম্যান হইতে পারবা তুমি যদি চাও, যদি পরিশ্রম করো বা লিডার ক্ষমতা থাকে তাহলে তুমি হইতে পারবা। হ্যাঁ, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম, হ্যাঁ, ন্যূনতম বানানটা খেয়াল রাখবা, ন্যূনতম বানানটা খেয়াল রাখবা। এই ন্যূনতম বয়স কত? সেই 35 বছর না, 25 বছর, 20 বছর নাকি 30 বছর, কোনটা? হ্যাঁ, আলামিন বলছো ভাই, সেটা হচ্ছে 25 বছর। কয় বছর ভাইয়া? 25 বছর। অর্থাৎ তোমার বাংলাদেশে তুমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা মেম্বার হওয়ার জন্য বা এলাকার চেয়ারম্যান হওয়ার জন্য বা তুমি যেটা হও না কেন, এগুলো হওয়ার জন্য, মানে বাংলাদেশের ইলেকশন পর্যায়ে যেগুলো হওয়ার জন্য লাগে, এগুলো হওয়ার জন্য তোমাকে অ্যাটলিস্ট কয় বছর লাগবে? 25 বছর হইতে হবে। এক হচ্ছে তুমি বাংলাদেশের নাগরিক হবা, 2 হচ্ছে তোমার বয়স কত হইতে হবে? 25 হইতে হবে, 25 বয়স 25 হইতে হবে, তাহলে তুমি কি করতে পারবে? নির্বাচন করতে পারবা, মানুষ তোমাকে ভোট দিয়ে তুমি প্রধানমন্ত্রী হইতে পারবা। যদি ভোট না দেয়, তুমি রাতে ভোট মারো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে।
বুঝছো? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, এটা তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি 25 বছর। নেক্সট কোশ্চেনে আসি। দেখো, ভারতের গেরিলা সংগঠনের 9 কোনটা? এটা বাদ, হ্যাঁ এটা বাদ, 9 কোনটা এটা বাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব, এটা আসতে পারে পরীক্ষায়। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয় অর্থাৎ 1971 সালে, 1971 সালে এই সময়টাতে জাতিসংঘের যে মহাসচিব ছিল ওই মহাসচিবের নাম কি? এই মহাসচিবের নাম কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে 1971 সালে ওই সময়টাতে তোমার হচ্ছে কে ছিল জাতিসংঘের মহাসচিব? কে ছিল? সে হচ্ছে কে? সে হচ্ছে আমার, হ্যাঁ ওকে ভাইয়া, তাসফিয়া বলছো বা এটা ভাই, এটা হচ্ছে উত্তর বি নাম্বারটা। হ্যাঁ উথান, সে হচ্ছে কি এ উথান। হ্যাঁ উথান। এখন উথান কোন দেশে, কি বলতে পারবা? সে কোন দেশ? আমাদের পার্শ্ববর্তী একটা দেশের আর কি, বুঝছো? পার্শ্ববর্তী দেশ উথান। এই উথান ছিল সেই সময় কি তোমার হচ্ছে জাতিসংঘের মহাসচিব, সেই সঙ্গে মহারাষ্ট্রের মহাসচিব। ওকে ওকে ঠিক আছে ভাই, পরবর্তী প্রশ্ন আসে। দেখো উত্থান রয়েছে, কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত? কতজন প্রতিনিধি নিয়ে আমাদের হচ্ছে ইউনিয়ন পরিষদ গঠিত হবে? কতজন, অ্যাটলিস্ট কতজন তোমার হচ্ছে নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ গঠিত হবে? একটু খেয়াল করে, তাহলে তোমাকে বুঝাই বলি। তুমি তোমার একটা ইউনিয়ন দেখবা, যে ইউনিয়ন পরিষদের মধ্যে তুমি কি করো, তোমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, যে বিষয়গুলো আছে এখানে তোমার কি করা, এখানে সংশোধন করা হয় বা এখান থেকে শুরু করা হয়। তুমি ছোটবেলায় স্কুলে ভর্তি হবা, স্কুলে ভর্তি হওয়ার জন্য তোমার কি লাগছে? জন্ম নিবন্ধন কার্ড লাগছে। জন্ম নিবন্ধন কার্ডটা তৈরি করছে কোথায়? হচ্ছে এই যে ইউনিয়ন পরিষদের মধ্যে, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের মধ্যে তোমার কি করতে হয়? তৈরি করতে হয়। এখন এই ইউনিয়ন পরিষদটা কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। এই ইউনিয়ন পরিষদটা মোট মেম্বার হচ্ছে কয়জন? 13 জন। কয়জন ভাইয়া? মোট মেম্বার হচ্ছে আমার কয়জন? 13 জন লাগে। অর্থাৎ ইউনিয়ন পরিষদের মধ্যে একটা ইউনিয়ন পরিষদ রান করার জন্য বা চালু করার জন্য মোট সদস্য লাগে কয়জন ভাইয়া? সেগুলো হচ্ছে 13 জন। এই 13 জনের মধ্যে খেয়াল করো, এই 13 জনের মধ্যে মেম্বার, হ্যাঁ মেম্বার হচ্ছে কয়জন? হচ্ছে 9 জন। কয়জন? 9 জন। একটা ইউনিয়নের মধ্যে ওয়ার্ড থাকে, ওয়ার্ড কয়টা? ওয়ার্ড। একটি ইউনিয়নের মধ্যে ওয়ার্ড থাকে হচ্ছে কয়টা? 9টা। কয়টা ওয়ার্ড থাকে ভাইয়া? 9টা ওয়ার্ড থাকে। একটা ইউনিয়ন পরিষদে ওয়ার্ড থাকে কয়টা, মানে ভাগ 9টা ভাগ থাকে। একটা ইউনিয়ন পরিষদে কয়টা ভাগ থাকে ভাইয়া? 9টা ভাগ থাকে। এই 9টা ভাগের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কি থাকবে? মেম্বার থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে কি থাকবে? একজন করে মেম্বার থাকবে। আমি আবার বলছি, একটা ইউনিয়ন পরিষদ যত বড় হবে, যত বড় হোক, ওটার মধ্যে কয়টা থাকবে? 9টা ওয়ার্ড থাকবে। ওই 9টা ওয়ার্ড কি হবে? 9টা ওয়ার্ডের মধ্যে 9 জন, কয়জন? 9 জন মেম্বার হবে। মেম্বার জাস্ট সাধারণ মেম্বার হবে। যেমন আমার মেম্বারে ভোট দেই না, তোমার এলাকায় মেম্বার আছে না, ওই মেম্বার আর কি, ওই মেম্বার। তো 9 জন মেম্বার হবে। এই 9 জন মেম্বার হবে, 9টা ওয়ার্ড হবে, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার হবে। পাশাপাশি নারীদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য, জাস্ট নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য নারীদেরকে প্রতি 3 ওয়ার্ড, প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন নারী নির্ধারণ করা হয়েছে। তার মানে এখানে প্রতি 3টা ওয়ার্ডের জন্য, অর্থাৎ প্রতি 3টা ওয়ার্ডের জন্য একজন নারী থাকবে। প্রতি 3টা ওয়ার্ডের জন্য কি থাকবে? নারী থাকবে। তার মানে প্রতি 3টা ওয়ার্ডের জন্য যদি একজন নারী থাকে, তার মানে এখানে ওয়ার্ড মানে নারী থাকবে কয়জন? 3 জন। মানে 9 আছে, 3 3 9, মানে এখানে 3টা ভাগ হবে, 3টা, এখানে 3, এখানে 3, এখানে 3। এই যে 3টা ওয়ার্ড, এখানে জন্য একটা নারী থাকবে, এই 3টা ওয়ার্ডের জন্য একটা নারী থাকবে, এই 3টা ওয়ার্ডের জন্য একটা নারী থাকবে। বুঝতে পারছো? এভাবে তাহলে এখানে পেলাম 9 জন মেম্বার, আবার 3টা জন্য একটা, এই 3টার জন্য একটা, এই 3টার জন্য একটা, এখানে বললাম 3 জন। তাহলে 9 আর 3 কত হলো ভাইয়া? 9 আর 3 হচ্ছে আমার 12। কত? 9 যোগ 3 সমান সমান হচ্ছে আমার কত? 12। এখন এদেরকে লিড দেওয়ার জন্য একজন নেতা লাগবে, আমির লাগবে, তার নাম হচ্ছে চেয়ারম্যান। তার নাম কি? তার নাম হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান কয়জন? একজন। তাহলে 12 আর 1 হচ্ছে কত? 13। উত্তর হচ্ছে আমার 13 জন। উত্তর হচ্ছে আমার 13 জন। এই তো গুড। পিয়াল দাস বলছো, পায়েল দাস বলছো 9 জন মেম্বার, 3 জন মহিলা মেম্বার, 8 জন চেয়ারম্যান। 8 জন হচ্ছে আমার কি? চেয়ারম্যান। বুঝতে পারছো এখন? ওকে, এখন বুঝতে পারছো? এই তো গুড, সাবাস, বুঝতে পারছো। তাহলে সার্থক হবে, আমি সার্থক বুঝতে পারছি তোমাদেরকে। পরে আসি, দেখো জাহানাবাদ কোন জেলার পুরাতন নাম? কোন জেলার পুরাতন নাম? কোন জেলার পুরাতন নাম? বুঝতে পারছো? জাহানাবাদ আমরা অনেকগুলো নাম পাই, দেখবা। হ্যাঁ, আমরা কি শ্রীহট্টি, বড় হচ্ছে কি নাসিরাবাদ, আমরা পাই ফতেহাবাদ,
তারপর জালালাবাদ, হ্যাঁ, এগুলো আমরা নাম পাই। এই নামগুলো পরীক্ষা মাঝে মধ্যে সময় আসে। পরে হচ্ছে আমরা কি পাই, চন্দ্রদ্বীপ পাই, চন্দ্রদ্বীপ পাই। হ্যাঁ, চন্দ্রদ্বীপ কোন জেলার নাম ছিল? হ্যাঁ, শ্রীহট্ট, নাসিরাবাদ। তারপর হচ্ছে কি জালালাবাদ, বাগেরহাট, এগুলো নামগুলো। ওকে, তাহলে সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? সঠিক উত্তরটা কি? এই জাহানাবাদ হচ্ছে আমার কি, জানলা জাহানাবাদ। হ্যাঁ, একজন বলছে ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে ফরিদপুর। ভাইয়া তুমি নামটা পিএল মনে ভাবছিলাম, পিএল পিএল, মানে এটা পায়েল, বুঝছো? পায়েল দাস। ওকে, সেই নাম ভাই তোমার সবাই বলছে ফরিদপুর। ফরিদপুর না, এটা খুলনা। হ্যাঁ, ফরিদপুর না, এটা খুলনা হবে। ফরিদপুরটা আলাদা নাম। এটা জাহানাবাদ। জাহানাবাদ এটা হচ্ছে খুলনা। জাহানাবাদ হচ্ছে খুলনা। এই যে ভুল কথা সবাই বললো। এরপর আসে দেখো, কোনটি বাংলাদেশের সরকার জাতীয় ওয়েবসাইট পোর্টাল? ওয়েবসাইট পোর্টাল যেটা চাপ দিলে বাংলাদেশের ওয়েবসাইট তুমি পাবা। পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, বুঝছো? পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন দেশের। বাংলাদেশের হচ্ছে কি, বাংলাদেশের www.bangladesh.gov.bd। কোনটা দিলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, www.bangladesh.gov.bd। বুঝতে পারছো? এটা হচ্ছে ডোমেইন নেম, হোস্টিং নেম। দেখো তাহলে আমি কি পেলাম, এটা হচ্ছে বাংলাদেশ.com না, বিডি হবে। এটাও না, এটাও না। তার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, www.bangladesh.gov.bd। এটা যদি তুমি সার্চ দাও তাহলে বাংলাদেশের ওয়েবসাইট তুমি পাবা। আবার তুমি মনে করলে একলা বাংলাদেশ না লিখে লেখা ইন্ডিয়া বা ভারত, হ্যাঁ, বা নেপাল, একটু লেখলা ওখানে নেপাল চলে যেতে পারো, আবার নেপাল চলে যাবে, বুঝছো? এরকম। ওকে ওকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আবার ডি নাম্বারটা। কি ভাই ডি নাম্বার? একটু দেখি আমি, একটু তথ্য দেখি আমি সম্পর্কে। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন কি চালু হয় 7ই মার্চ 2015 সালে। ওয়েবসাইট www.bangladesh.bd। স্লোগান হচ্ছে সকল তথ্য সেবা এক ঠিকানায়। অর্থাৎ এই ঠিকানার মধ্যে তুমি ঢুকলে বাংলাদেশের যাবতীয় যত ঠিকানা আছে বা যত আছে ইনফরমেশন আছে সব তুমি পেয়ে যাবা। সাইটের প্রকার সরকারি তথ্য সহায়তা কেন্দ্র, আর কি তথ্য কেন্দ্র। ওকে, এইটা কোনো কোশ্চেন হলো ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। পরে আসে দেখো, কোন দেশের নাগরিকদেরকে ডাচ বলা হয়? কোন দেশের নাগরিকদের কি বলা হয়? ডাচ বলা হয়। ডাচ কি বলা হয়? ডাচ বলা হয়। এখন বলতে হবে কোন দেশের নাগরিককে আমরা কি বলি? ডাচ বলি, ডাচ। কোন দেশের নাগরিকদের আমি ওকে, তাহলে কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? কি বলা হয়? ডাচ বলা হয়। এখন খেয়াল করো প্রিয় ভাইরা, ডেনমার্ক না, তারপর কি ডোমিনিকান রিপাবলিক, নরওয়ে, নাকি হচ্ছে নেদারল্যান্ড? উত্তরটা কি হবে ভাইয়া? ওকে, একদম বলে ফেলছো অলরেডি ভাই, ধন্যবাদ তোমাকে। দেখো, কোন দেশের নাগরিকদেরকে কি বলা ডাচ বলা? সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের নাগরিকদের কি বলা? ডাচ বলা হয়। এখন একটু দেখবো আসলে কি ডাচ বলা হয় কিনা, কাদের কাদের বলা হয়। দেখো খেয়াল করো, তুমি একটু মানচিত্রে তাকালে তুমি বুঝতে পারবা। চিত্রে তাকাও, তোমার কাছে এটা ইজি মনে হবে। দেখো, নেদারল্যান্ডের জাতি হচ্ছে ডাচ, এদের পরিচিত হচ্ছে ওলন্দাজ নামে। কি নামে? ওলন্দাজ নামে এদেরকে আমার চিনি, জানাই থাকে আর কি। তাহলে আমি যেটা পাইলাম এই ক্লাসের মধ্যে, আমি যেটা পাইতেছি, দেশ হচ্ছে নেদারল্যান্ড, এদের জাতি হিসেবে কি এরা ডাচ, আর এদেরকে বলা হয় হচ্ছে ওলন্দাজ। এদের কি বলা হয়? ওলন্দাজ। এরপর আসে ডেনমার্ক। ডেনমার্কে বলা হয় ডেনিশ, জাতি হিসেবে কি ডেনিশ, এদেরকে বলা হয় দিনেমার। ডেনমার্কের কি বলা হয়? দিনেমার বলা হয়। ডেনমার্ক দিনেমার, ডেনমার্ক দিনেমার, ডেনমার্ক দিনেমার। বুঝতে পারছো? ডেনমার্ক দিনেমার। পরে দেখি পর্তুগাল। পর্তুগাল হচ্ছে পর্তুগিজ, এদেরকে বলা হয় ফিরিঙ্গি। কি বলা হয়? ফিরিঙ্গি। চট্টগ্রামে একটা ফিরিঙ্গি বাজার আছে দেখবা। চট্টগ্রামে এক সময় এখানে পর্তুগিজরা ছিল, এখান থেকে আস্তে নাম কি হয়েছে? ফিরিঙ্গি হয়ে গেছে। হ্যাঁ, পরে ব্রিটেন, ইংরেজ, ব্রিটিশ। ফ্রান্স ফরাসি, কি ফরাসি বলা হয়? ফরাসি, ফরাসি জাতি হিসেবে ফরাসি, পরিচিত হিসেবে ফরাসি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে নেদারল্যান্ড ডাচ, ওলন্দাজ। ডেনমার্কে বলা হয় দিনেমার, পর্তুগিজদের বলা হয় পর্তুগিজ, ফিরিঙ্গি বলা হয়, ব্রিটেনদের বলা হয় ব্রিটিশ, আর ফ্রান্সদের বলা হয় ফরাসি। ফরাসি, নট ফার্সি, এটা ফরাসি। এটা কিন্তু ফ রা এই শয় শিখেছি, নট ফার্সি, এটা কিন্তু ফরাসি। এটা কিন্তু ফরাসি। ঠিক আছে ভাইরা? ওকে, পরবর্তী আসি। দেখো পরে দেখি, অভিনেত্রী উমা সেনের প্রকৃত নাম কি? সেটা হচ্ছে কি উমা দাশগুপ্ত। এই যে উমা দাশগুপ্ত, উমা
দাশগুপ্ত, এটা হচ্ছে তার নাম। ওকে, পরে দেখি দেখেন লেখা আছে উমা দাশগুপ্ত হচ্ছে তো পথের পাঁচালী যেই অভিনয় করছিল না মধ্যে 100 তানভীর মোকাবেলার পরিচালিত যে এটা ছবিটা ছিল, ওই ছবির মধ্যে যে অভিনয় করছে যে ছোট একটা বালিকা ছিল, উনি মারা গেছেন আর কিছুদিন আগে, এই 2024 সালে মারা গেছেন। মারা যাওয়ার কারণে ওনার নামটা এখানে সম্পত্তি থেকে আসছে আর কি। সত্যজিৎ রায় তোমার হচ্ছে পথের পাঁচালী যে অভিনয় করছিল এটার মধ্যে তিনি কি করছিলেন, এই কিশোর চরিত্রে অভিনয় করেছিলেন। হ্যাঁ, তোমার দেখবো অনেক কষ্টের চরিত্র তুলে ধরা হয়েছে, যদি সুযোগ হয় কোনো দেখবা আর কি। পরে দেখি মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি পুরুষ ও নারী কই, মানে মাউন্ট এভারেস্ট জয় করছে এই দিক থেকে বাংলাদেশের প্রথম নারী ও পুরুষকে। হ্যাঁ, এর পাশাপাশি সপ্তম বাংলাদেশি জয়কে কে বলতে পারবা? সপ্তম মানে বাংলাদেশি যিনি এভারেস্ট জয় করেছেন। ষষ্ঠ হচ্ছে বাবর আলী, বাট সপ্তম আরেকজন হয়ে গেছে, সপ্তম শিখে। হ্যাঁ, সপ্তম সে কে? সপ্তমটা সে কে? ওকে, একজন বলে ফেলছে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি পুরুষ ও নারী কে? সে উত্তর হচ্ছে মোসা ইব্রাহিম আর নিশাত মজুমদার। এই যে এই নাম্বারটা মোসা ইব্রাহিম আর হচ্ছে নিশাত মজুমদার। হ্যাঁ, এই নাম্বারটা। ওকে ওকে, ঠিক আছে। তো একজন বলছে কি ভাইয়া? হ্যাঁ, শাকিল, এই যে বলছে শাকিল। আমাকে বলো সপ্তম এভারেস্ট জয়ী কে, মানে বাংলাদেশ হিসাবে সপ্তম এভারেস্ট জয়ী কে? হ্যাঁ, শাকিল, গুড, শাকিল, ঠিক আছে ভাই। ওকে, পরে দেখি আমরা পরবর্তী প্রশ্ন আছে। দেখো, বাংলায় কলিন্য প্রথাকে প্রবর্তন করেন, বাংলায় কলিন্য প্রথাকে প্রবর্তন করেন সেটা হচ্ছে বল্লাল সেন। দেখবা বাংলায় মোট 5টা প্রাচীন বাংলার কি বাংলার ভাইয়া? এই প্রাচীন বাংলার 5টি, কয়টি? 5টি রাজবংশ ছিল। কি বংশ? রাজবংশ। 5টি রাজবংশ ছিল, তাদের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌর্য, একটা হচ্ছে মৌর্য বংশ। হ্যাঁ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গুপ্ত, একটা হচ্ছে গুপ্ত বংশ। হ্যাঁ, একটা কি বংশ? একটা হচ্ছে গৌরী বংশ, গৌরী। হ্যাঁ, গৌরী বংশ। হ্যাঁ, গৌরী বংশ। আর 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে পাল বংশ। কি বংশ? পাল বংশ। আর 5 নম্বর হচ্ছে আমার সেন বংশ। কি বংশ? সেন বংশ। তাহলে প্রাচীন বাংলার মধ্যে সবার প্রথম যে বংশ সেটা হচ্ছে মৌর্য বংশ, আর সর্বশেষ যে বংশের নাম হচ্ছে কি? সেন বংশ। তাহলে আবার একটু ক্লিয়ার করি, তোমার হচ্ছে প্রথম বংশ হচ্ছে মৌর্য বংশ, আর সর্বশেষ বংশের নাম হচ্ছে আমার সেন বংশ। কি বংশ? সেন বংশ। কারণ এই সেন বংশ যেটা আছে, এই সেন বংশের মধ্যে এই বল্লাল সেন হচ্ছে সেন বংশের একজন শাসক, এবং ওই সেন বংশের সর্বশেষ শাসক হচ্ছে লক্ষণ সেন। কে সেন? লক্ষণ সেন। এই ভদ্রলোক তোমার হচ্ছে 1204 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে, 1204 খ্রিস্টাব্দে বাংলা ছেড়ে পালিয়ে যায়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নাম তোমরা শুনছ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, খলজি লিখি। এই খলজি, এই ভদ্রলোক বাংলা বিজয় করেন। বাংলা কি করেন? বিজয় করেন। পরবর্তীতে বাংলায় মুসলমান শাসন কি হয়? শুরু হয়। বাংলায় মুসলমান শাসন কি হয়? শুরু হয় 1204 খ্রিস্টাব্দে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 1204 খ্রিস্টাব্দে জয় করার পরে 1206 এই ভদ্রলোক মারা যান। এই ভদ্রলোক কি হয়? মারা যান। তাহলে বুঝতে পারছি লক্ষণ সেন পড়ছে শ্রী চৈতন্য। ওকে, ঠিক আছে। বল্লাল সেন হচ্ছে কলিন্য প্রথা আর কি। ওকে, এবং এই বংশগুলোর মধ্যে 5টা বংশের মধ্যে সবচেয়ে বেশি শাসন করছে কে? সেটা হচ্ছে পাল বংশ, প্রায় 400 বছর। মানে কয় বছর? 4 বছর শাসন করছে পাল বংশ। বুঝতে পারছো? ওকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে কি করছে? সংযোজিত করেছে। সুয়েজ খাল কোন দুইটি সাগরকে কি করছে? সংযোজিত করছে। সুয়েজ খাল মানে কি? সুয়েজ খাল হচ্ছে, এখানে মনে করো সুয়েজ খাল হচ্ছে এই একটা দেশ, এটা একটা দেশ, এটা একটা দেশ, মাঝখানে সাগর। এই সুয়েজ এটা খাল। এই খালটা এই পাশে হচ্ছে একটা ভূমধ্য সাগর, আর এই পাশে হচ্ছে লোহিত সাগর। যখন এই খালটা একসাথে এক করতেছে কি হয়েছে? তখন কি হয়েছে? এই যে ভূমধ্য সাগর আর এখানে লোহিত সাগর, দুইটা কি করছে? এক করে ফেলছে। তার মানে উত্তর হচ্ছে লোহিত সাগর আর ভূমধ্য সাগর। এটা উত্তর সাগর, এইটা বুঝতে পারছো? উত্তর সাগর এইটা, লোহিত সাগর আর ভূমধ্য সাগর, লোহিত সাগর ভূমধ্য সাগর। উত্তর হচ্ছে ক নাম্বার। এই তো 500। গুড, পেরেছো ভাই, পেরেছো। ওকে, এরপরে দেখো, খেয়াল করো, বার্ষিক গতি কারণে কোনটি ঘটে? বার্ষিক গতি জিনিসটা তোমাকে বুঝতে হবে। বার্ষিক গতি কারণ কি? বার্ষিক গতিটা হচ্ছে এমন জিনিস, এটা হচ্ছে সূর্য। এই সূর্য তার দিকে যখন ঘোরে পৃথিবী, তখন এটাকে বলে বার্ষিক গতি। কি গতি? বার্ষিক গতি। যখন পৃথিবী সূর্য তার দিকে ঘোরে, এটাকে আমরা কি বলি? বার্ষিক গতি বলি।
এই বার্ষিক গতির কারণে কি হয়, মাঝে মধ্যে দিন ছোট হবে, দিন বড় হবে, তাহলে দিন রাতের দিন পরিবর্তন হবে। কখনো দিন বড় হবে, এই পাশে দিয়ে আসলে দিন বড়, দিন ছোট হবে, কখনো দিন বড়, কখনো রাত বড় হবে, এরকম হবে। পরে এখানে কি হবে, এখানে যখন কাঁচা সূর্য যখন চলে আসবে, তখন গ্রীষ্মকাল, সূর্য যখন দূরে চলে যাবে, তখন কি হবে, শীতকাল। তার মানে কি, ঋতু পরিবর্তন ঘটবে। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পরিবর্তন হয়, ঠিক আছে না, দূরত্ব পরিবর্তন হয় কিনা, এই যে এখান থেকে যখন আসবে দূরত্ব পরিবর্তন, কাছাকাছি চলে আসবে, মানে এখানে চলে দূরে চলে যাবে, তাহলে কি হয়, পরিবর্তন হয়। তাহলে মানে দিন রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়, পাশাপাশি কি হয়, সূর্য থেকে দূরত্ব পরিবর্তন হয়। এগুলো সবগুলো হয় না, তাহলে উপরে সবগুলো। উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। উত্তর হচ্ছে আমার ওকে। এটা হচ্ছে ভাইয়া সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে। ওকে, এখানে সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে ভাইয়া। ওকে, একটু ওয়েট। ভাইয়া হচ্ছে আমাদের যে এটা আছে সেটার সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে। চার্জ না থাকার কারণে আমরা হচ্ছে এই সম্ভবত সেই সমস্যা দিয়েছে। চার্জটা চলে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, দেখি একটু। ওকে ওকে ওকে, একটু খেয়াল করো ভাইয়া। ওকে ওকে, তাহলে আমি শেষ করছি ভাইয়া, একটু শেষ করছি, তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারবা। দেখো, ওকে 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 ভাইয়া, ওকে ভাইয়া, এখন হয়তো সবাই ঠিক আছে ভাইয়া, আমি আশা করি এখন ঠিক আছে। একটু দেখি, তোমাদের এই সাউন্ড তোমার হচ্ছে চলে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু জানো ভাই এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমি দ্রুত আগাবো ভাই, একটু দেখো, আমার সম্ভবত আমার চার্জ শেষ হয়ে যাবে। ওকে, শেষ পেলাম। পর বীরপতি কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিল? বীরপতি কাকন বিবি কোন সম্প্রদায়, সেটা হচ্ছে খাসিয়া। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমার খাসিয়া সম্প্রদায়ের লোক ছিল, বুঝছো? ওকে, খাসিয়া। তাহলে সে কি খাসিয়া সম্প্রদায়ের কি ছিল, লোক ছিল। একটু ক্লিয়ার করে আবার বলি, বীর প্রতীক কাকন বিবি, এই কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিল? খাসিয়া, বাংলাদেশের খাসিয়া। হ্যাঁ, তোমার খাসিয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র উপজাতি, সরি গারো, আর হচ্ছে গারো, আর হচ্ছে খাসিয়া। হ্যাঁ, আর তোমার হচ্ছে খাসিয়া, এই খাসিয়া, গারো আর খাসিয়া, এই দুজনটা, এরা এরা দুজন তোমার হচ্ছে কি, এরা দুজন হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, বুঝছো? এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, মা প্রধান, এদের পরিবারের মা প্রধান, মা প্রধান। ওকে, পরিবারের মা প্রধান। ওপর দেখি, পরে দেখি, চলন বিল। চলন বিল কোন জেলায় উপর দিয়ে গেছে? চলন বিল, জাস্ট এটা মনে রাখবা, একটা লাইন মনে রাখবা। সেটা হচ্ছে কি, মনে করো একটা ব্যক্তির নাম চলন, এই চলন বলে, হ্যাঁ চলন, নট পলক, এটা চলন। এই চলন বলে কি, পাবো না, পাবনা মানে হচ্ছে পাবনা, আর নাতে হচ্ছে নাটোর। পাবনা নাটোর, দেখি কোথায় কোথায় আছে পাবনা আছে এখানে,
নাটোর আছে এখানে, পাশাপাশি সিরাজগঞ্জ হচ্ছে পাবনা নাটোরের মাঝামাঝি সিরাজগঞ্জ আছে, সেজন্য উত্তর এটা হবে। তাহলে চলন বিল এটা কোথায়? পাবনা, নাটোর, সিরাজগঞ্জের মাঝামাঝি, এই নদীর উপর দিয়ে গেছে। হ্যাঁ, আত্রাই নদী গেছে, আত্রাই, বুঝছো? এই নদীর উপর দিয়ে আত্রাই গেছে। তাহলে এই নদী চলন বিলের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হবে, সেই নদীর নাম কি ভাইয়া? সেই নদীর নাম হচ্ছে আত্রাই নদী। কি নদী? আত্রাই। এই নদী এই বিলের মাঝখান দিয়ে কি গেছে? নদী গেছে, এটা হচ্ছে আত্রাই নদী। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আরসিবি ব্যাটিং দেখতে হবে। ওকে, পরবর্তী আসি, দেখো বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অধীনে ছিল? দেখবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে প্রাচীন জনপদ, সবার আগে জনপদের নাম ছিল কি? নাম হচ্ছে কি? পুন্ড জনপদ। কি জনপদ ভাইয়া? পুন্ড জনপদ। বাংলার জনপদ গুলো ছিল মোট 16টা বা 17টা জনপদ ছিল। এই জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড জনপদ। কোন জনপদ? এই পুন্ড জনপদ। এই পুন্ড জনপদের একটা অংশ হচ্ছে কি? এই যে পাঁচটা লাগাবে এখানে, পুন্ড জনপদের একটা অংশ হচ্ছে বঙ্গ। তাহলে এখানে যদি যেহেতু পুন্ড আছে, বঙ্গ আছে, তাহলে সূত্র উত্তরে কি হবে দেখি। এখানে কি দিছে? এখানে বঙ্গ দিছে, স্পেসিফিক করে বঙ্গ দিছে আর কি। হ্যাঁ, এখানে যদি বঙ্গ দিছে, বঙ্গ না থাকলে সেটা হচ্ছে হ্যাঁ বঙ্গ। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বঙ্গ, সি নাম্বারটা বঙ্গ, সি নাম্বারটা হচ্ছে বঙ্গ। ওকে, নোবেল পুরস্কার কোন বিষয়গুলোতে দেওয়া হয়? নোবেল পুরস্কার মোট 6টা বিষয় দেওয়া হয়। কয়টা বিষয়? 6টা বিষয়। সাহিত্য, পদার্থ, কৃষি না, সাহিত্য, পদার্থ, কৃষি, অর্থনীতি, শান্তি, শিক্ষা না, সাহিত্য, গণিত, অর্থনীতি, শান্তি, কৃষি না, সাহিত্য, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য, পরিবেশবাদ, সাহিত্য, রসায়ন। ওরে তাহলে বুক আসছে বাবা। হ্যাঁ, ওকে, দেখো তাহলে কি বলছি? সাহিত্য, রসায়ন, বাবা কি বলছি দেখো, সাহিত্য, রসায়ন, অর্থনীতি, পদার্থ, শান্তি, চিকিৎসা, এগুলোতে দেওয়া হয়। এগুলোতে হচ্ছে আমার কি দেওয়া হয়? এগুলোতে আমার হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর সাহিত্য, রসায়ন, অর্থনীতি, পদার্থ, শান্তি, চিকিৎসা। হ্যাঁ, কি বলি? সাহিত্য, রসায়ন, অর্থনীতি, পদার্থ, রসায়ন, শান্তি, চিকিৎসা, আর হচ্ছে কি সাহিত্য। হ্যাঁ, এগুলো থেকে আমরা পাইলাম এই পদার্থ, শান্তি, চিকিৎসা, অর্থনীতি, রসায়ন, সাহিত্য। শেষ, ডি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, ওকে, এরপর আসি, দেখো এরপর হচ্ছে কি? ফিফা বিশ্বকাপ শুরু হয় কত সালে? সেটা 1930 সালে। 1930 সালে যেহেতু শুরু হয়েছে, আর 2030 সালে কি হবে? শতবর্ষ পালন হবে, শতবর্ষ উদযাপন করা হবে, শতবর্ষ কি হবে? উদযাপন করা হবে। 1930 সালে শুরু হয়েছে, আর 2030 সালে কি হবে? শতবর্ষ উদযাপন হবে আর কি, বিশ্বকাপটা হবে। পরবর্তীটা ওকে, কোন দেশটি বাল্টিক রাষ্ট্রভুক্ত নয়? সেটা দেখতেছি আন্তর্জাতিক মধ্যে চলে গেছে। 2030 সালে ফুটবল বিশ্বকাপ মহাদেশটি আর কোন কয়টা মহাদেশ আয়োজন করবে? সেটা হচ্ছে তিনটা মহাদেশ কি করবে? আয়োজন করবে। অর্থাৎ 30 সালে যে ফুটবল বিশ্বকাপটা মানে আলোচিত হবে বা আয়োজন করা হবে, সে এটা যেহেতু শতবর্ষ হবে, মানে 100 বছর পূর্তি হবে, সেই জন্য এটা কি হবে? 3টা মহাদেশ নিয়ে অনুষ্ঠিত হবে আর কি। জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর 1945 সালে, সরি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংসগুলো হয়েছে, এগুলোর পরে এগুলো গুছিয়ে নেওয়ার জন্য, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এগুলো থেকে নিরাময় হওয়ার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠা করা, সেটার নাম হচ্ছে জাতিসংঘ, যেটা ইউনাইটেড নেশন নামে পরিচিত। এটা 1945 সালে উড্রো উইলসন তোমার হচ্ছে কি করে? উড্রো উইলসন তোমার হচ্ছে 24শে অক্টোবর এটা প্রতিষ্ঠা করে, 24শে অক্টোবর, সেই জন্য জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর, বি নাম্বারটা। এই তো গুড, ওকে দিন। ওকে, পরে আসি। পরে কি আছে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সৈয়দ মইনুল হোসেন। এই সঠিক উত্তর হচ্ছে এটা, সৈয়দ মইনুল হোসেন। ওকে, বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পৃক্ত? বাস্তিল দুর্গ হচ্ছে আমার এই যে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী আর হচ্ছে ভ্রাতৃত্ব, তোমার হচ্ছে এগুলো স্লোগান হচ্ছে এগুলা। হ্যাঁ, তাহলে ফরাসি বিপ্লব 1779 সালে তোমার কিছু সংঘটিত হয়েছে। তোমার হচ্ছে এই বিপ্লবের মধ্যে তোমার হচ্ছে দেখা গেছে পুঁজিবাদের যে সিস্টেম ছিল, তোমার ধনতান্ত্রিক বিপ্লব, এই বিপ্লবের মধ্যে মানে হচ্ছে ফ্রান্সে শিল্পর মানে বিকাশ ঘটে আর কি। ওকে, শুরু করতে সি নাম্বারটা এখানে হয়ে গেছে। পরে আসি, দেখো পরে কি? অপর নাম কি? সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা বা 4টা ভাগ আছে, যেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, কেলদীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, আর তো বলছি একেলদীয় বা এলিডীয় সভ্যতা, এর একটা নাম আছে। তো মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে আমার, মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? সাজিয়ে রেখে রাখো, দুই নদীর মধ্যবর্তী স্থান। ওকে, পরে আসি। মহেশখালী কোন দুটি নদীর মোহনা অবস্থিত? সেটা হচ্ছে মাতামুহুরী আর বাঁশখালী। এই শেষ, আবার গেছে ভাইয়া। হ্যাঁ, আমার ক্লাস শেষ পর্যায়ে আসছি আমি।
আমি একেবারে শেষ পর্যায়ে আসছি ভাইয়া, চলে গেছে। প্রিয় ভাইরা আমি একবার শেষ পর্যায়ে আসছি, দেখো একেবারে শেষ। এটা হচ্ছে কি উর্দু ভার্সনে কতটি দফার মধ্যে যুদ্ধ সমাপ্ত হয়, সেটা হচ্ছে এইটা 14টা। কয়টা ভাইয়া? 14টা দফার মধ্যে কি হয়, এটা আবার সমাপ্ত হয়। জাস্ট 14টা দফার মধ্যে এটা আবার কি হয়, সমাপ্ত হয়। জাস্ট 14টা দফার মধ্যে এটা আবার সমাপ্ত হয়, বুঝছো? হ্যাঁ সাউন্ড গেছে গেলে দেখতে পাচ্ছি, বুঝছো? সাউন্ড চলে গেছে, চার্জ শেষ হয়ে গেছে আবার। এরপর একটু আসি, দেখো এরপর কি আছে। এরপর হচ্ছে আমার এই যে এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি, জাস্ট এটাই দিয়ে শেষ করব। এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি আমার কে ছিল? এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি আমার কে? হ্যাঁ এভারেস্ট বিজয়ী বাঙালি কে ছিল? জাস্ট তো বললাম শেষ করে দেবো, এটা আমার সর্বশেষ কোশ্চেন মেবি। হ্যাঁ এটি সর্বশেষ কোশ্চেন, এটাই শেষ। হ্যাঁ সত্যব্রত দাস। হ্যাঁ এখন দেখো এখানে বলা হয়েছে বাঙালি, কি বলা হয়েছে? আরে বাবা, হ্যাঁ এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে বাঙালি। এখন বাঙালি বাংলাদেশি কিন্তু এক জিনিস না ভাইয়া। বাঙালি বলা হয়েছে, বাঙালি বলা হলে ভারত চলে আসবে, ভারত এখানে অন্তর্ভুক্ত হবে। আর ভারত বাংলাদেশে মিলে প্রথম হচ্ছে কে? সত্যব্রত দাস। যদি বলা বাঙালি তাহলে সত্যব্রত দাস, যদি বলা বাংলাদেশি কে তাহলে সেটা হবে মোসা ইব্রাহিম হবে। হ্যাঁ সেটা হবে মোসা ইব্রাহিম, মোসাইব। তাহলে ভাইয়া আমি আর ই করছি না, আমি এখানে ক্লাস শেষ করছি, যেহেতু একবার শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ আমি আর আগাচ্ছি না ভাইয়া। তোমাদেরকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমার একটু জাস্ট কমেন্টে বলে দেখো ক্লাসটা কেমন লাগছে, একটু জাস্ট জানাবো আমাকে, ভাইয়াকে জাস্ট জানাও যে আজকে ক্লাসটা কেমন ছিল, তোমাদের কেমন লাগছে। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে, যাতে পরবর্তী সময় আরো সুন্দর বেটার ক্লাস দিতে পারি, চার্জ দিয়ে রাখতে পারি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাইরে কারেন্ট ছিল না, নানা সমস্যা ছিল, এই সমস্যার কারণে হয়তো চার্জ দেওয়া হয়নি। পরবর্তী ক্লাস সুন্দর হবে আরো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।